হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিয়ামিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজ তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের যে 5 নম্বর স্কুলটা রয়েছে, গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তোমরা দেখো ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে। আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে তোমাদের সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো শুরু করি প্যাসেজটা। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এটা সব শুরু হয়েছিল আইসক্রিমওয়ালা মিস্টার পেপি থেকে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তার একটি ভ্যান ছিল, সে বিদ্যালয়ের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। সে নানান ধরনের আইসক্রিম বিক্রি করছিল। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। সেখানে তার কাছে সকল স্বাদের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ। সে আমাকে খুব একটা পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স। সে আমাকে একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। তুমি মনে করো যে তুমি খুব বুদ্ধিমান। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। একদিন তুমি এর থেকেও আরও বেশি বুদ্ধিমান হবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ। আমি হাসলাম এবং সেখান থেকে হেঁটে বেরিয়ে গেলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং। আমি জানি যে সে কিছু করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড। সে ছিল খুব নরম হৃদয়ের মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। সে সবসময় তাদেরকে বিনামূল্যে আইসক্রিম দিত যাদের কাছে টাকা থাকতো না। হি ফেল্ট সরি ফর পোর পিপল। সে গরিব মানুষদের জন্য দুঃখ পেত। There were a lot of stories going round about that ice cream. সেখানে আইসক্রিমের ব্যাপারে অনেক গল্পই ছড়িয়ে পড়েছিল। People said that it was good for you. মানুষজন বলতো, অনেকেই বলতো যে এটা তোমার পক্ষে খুব ভালো, তোমার জন্য খুব ভালো। Some kids said that it made you better when you were sick. কিছু বাচ্চারা বলতো যে তোমাকে এটা ভালো করবে যখন তুমি অসুস্থ থাকবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। শিক্ষকদের মধ্যে একজন এটাকে হ্যাপি আইসক্রিম নামে ডাকতো। আই ডিড নট বিলিভ ইট। আমি এটাকে বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি। এটা কখনোই আমাকে খুশি করতে পারবে না। ওকে, তাহলে এটা তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। দেখো প্রথমে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে বাক্যটি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ। আইসক্রিমওয়ালা ছিল একজন কি, হার্টেড কঠিন হৃদয়ের, উইকড দুষ্টু বদমাস, টেন্ডার হার্টেড কোমল হৃদয়ের, নাকি ক্রুয়েল নাকি নিষ্ঠুর। কীরকম ছিল আমরা পড়ার সময় দেখেছি, সে সফট হার্টেড ছিল, অর্থাৎ টেন্ডার হার্টেড, এটা হবে সঠিক উত্তর। দুয়েরটা দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়ান্টস টু টেল দ্য ন্যারেটর দ্যাট ওয়ান ডে হি উড বি টু। আইসক্রিমওয়ালা কথককে কি বলতে চাইতো, যে সে কি হবে, ক্লেভার চালাক হবে, টল লম্বা হবে, নাকি স্মার্ট বুদ্ধিমান হবে, নাকি ফুলিশ বোকা হবে। কি হবে, বুদ্ধিমান হবে, তাই না? তাহলে স্মার্ট এটা হবে সঠিক উত্তর, কারণ আমরা পড়ার সময় এটাও দেখেছি। ওকে, এরপর দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে, এবং প্রত্যেকটি উত্তরের সাপেক্ষে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। ওকে, তাহলে একটা দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস কল্ড ইট হ্যাপি আইসক্রিম। ছাত্রদের মধ্যে কোনো একজন এটাকে হ্যাপি আইসক্রিম বলে ডাকতো। এটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছি সেখানে কোনো একটা শিক্ষক বলেছিল, তাই না? তাহলে এই স্টেটমেন্টটা হবে ভুল, অর্থাৎ এফ। এরপর দেখো সাপোর্টিং সেন্টেন্স,
ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। শিক্ষকদের মধ্যে কোনো একজন এটাকে বলেছিল হ্যাপি আইসক্রিম। ওকে, এরপর দুয়েটা দেখো, মিস্টার পেপি ডিসলাইকড দ্য ন্যারেটর ভেরি মাচ। মিস্টার পেপি কথককে খুব একটা পছন্দ করতো না। এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কী হবে, ট্রু অর্থাৎ টি। ওকে, তাহলে সাপোর্টিং সেন্টেন্স কী হবে, হি ডিড নট লাইক মি ভেরি মাচ। ওকে, তিনটা দেখো, দ্য ন্যারেটর বিলিভড ইন হ্যাপি আইসক্রিম। কথক হ্যাপি আইসক্রিমকে বিশ্বাস করতো। এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় এটাও দেখেছি যে কথক এটাকে বিশ্বাস করতো না, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং সেন্টেন্স দেখো, আই ডিড নট বিলিভ ইট, আমি এটাকে বিশ্বাস করি না। বোঝা গেল? এরপর সিটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা দেখো, হোয়ার ডিড দ্য আইসক্রিম ম্যান পার্ক হিজ ভ্যান। আইসক্রিমওয়ালা তার ভ্যানটাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিল। তাহলে এর উত্তরটা দেখো, দ্য আইসক্রিম ম্যান পার্কড হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। আইসক্রিমওয়ালা তার ভ্যানটাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিল, বিদ্যালয়ের বাইরে, তাই না? এরপর দুয়ের দাগের প্রশ্ন দেখো, হুম ডিড মিস্টার পেপি গিভ ফ্রি আইসক্রিম টু। কাদেরকে মিস্টার পেপি বিনামূল্যে আইসক্রিম দিত। তাহলে এটাও দেখে নাও, মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। মিস্টার পেপি সেই বাচ্চাগুলোকে আইসক্রিম দিত বিনামূল্যে যাদের কাছে কোনো টাকা থাকতো না। এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু টু হিয়ার দ্য আইসক্রিম ম্যানস ওয়ার্ডস। কথক আইসক্রিমওয়ালা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো শুনে সে কী করেছিল। তাহলে উত্তরটা দেখো, হিয়ারিং দ্য আইসক্রিম ম্যানস ওয়ার্ডস দ্য ন্যারেটর জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ। আইসক্রিমওয়ালার কথাগুলো কথক শুনেছিল, শুনে পরে কী করেছিল, সেখান থেকে হেসে পালিয়ে গিয়েছিল, হেঁটে হেঁটে পালিয়ে গিয়েছিল। ওকে, এরপর দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক। আমার দিন কিংবা রাত আমি নিজেই তৈরি করি। হোয়েন এভার আই স্লিপ অর প্লে। যখনই আমি ঘুমাই বা খেলি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি টু ইয়ার অলওয়েজ ডে। কী বলছে, অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আর যদি আমি কখনো জেগে থাকতে পারতাম, উইথ মি টু ইয়ার অলওয়েজ ডে, তাহলে আমার কাছে সবসময় দিনেই হতো। উইথ হ্যাভি সাইডস আই ওফেন হিয়ার। দীর্ঘশ্বাসের সাথে আমি প্রায়শই শুনি, ইউ মোর্ন মাই হেল্পলেস ও। তুমি শোকাহত হও আমার দুর্ভাগ্য বা দুর্দশা দেখে। হ্যাপলেস মানে হচ্ছে দুর্ভাগ্য বা দুর্দশা। বাট শিওর উইথ প্যাশেন্স আই ক্যান বিয়ার। কিন্তু নিশ্চিত এটা আমি ধৈর্যের সাথে সহ্য করতে পারি। এ লস আই নেভার নো। একটা ক্ষতি যেটা আমি কখনোই জানি না। দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ। তাহলে যেটা আমার কাছে নেই, মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, সেটা নিয়ে আমার মনোবল বা মানসিক স্থিতি ভেঙে ফেলি না বা নষ্ট করি না। হোয়াইলস্ট দাস আই সিং। যখনই আমি গান গাই, আই অ্যাম এ কিং। তখন আমি রাজা। অলদো এ পোর ব্লাইন্ড বয়। যদিও আমি এক দরিদ্র অন্ধ ছেলে। ওকে, এই কবিতাটা তোমাদের ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো প্রশ্নগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। যে কবিতাটা আমরা পড়লাম সেই কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে এক একটা দেখো, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স ইজ। উপরের যে কবিতার লাইনগুলো পড়লাম সেই কবিতাটা কার লেখা। তাহলে এটা হবে, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স ইজ কলি সিবার। দুয়েটা দেখো, দ্য স্পিকার ফিলস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডে অ্যান্ড দ্য নাইট বাই। এটা হবে প্লেয়িং অ্যান্ড স্লিপিং। কখন কথক দিন ও রাত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারে, যখন সে প্লেয়িং অ্যান্ড স্লিপিং, যখন খেলে এবং ঘুমায়। তিনের দেখো, দ্য ব্লাইন্ড বয় অফেন হিয়ার্স। অন্ধ বালকটি প্রায়শই শুনতে পায়। কি শুনতে পায়? মর্নিংস অ্যাবাউট হিজ হ্যাপলেস ও। তার দুর্দশা বা দুর্ভাগ্যের শোক। বোঝা গেল? এরপর বিয়েটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা দেখো, কোট এনি ওয়ান লাইন অর ফ্রেজ ফ্রম দ্য অ্যাবভ পোয়েম দ্যাট সাজেস্টস দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। কবিতা থেকে এমন একটি লাইন বা বাক্যাংশ লিখো যেটাতে বালকটির পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ইতিবাচক দিক ফুটে উঠেছে। ওকে, তাহলে সেরকম একটা লাইন লিখতে হবে। তাহলে দেখো আমি লিখে দিয়েছি, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়। যেটা আমার নেই সেটা নিয়ে আমার মনোবল বা মানসিক উল্লাস নষ্ট করি না বা ভেঙে ফেলি না। ওকে, এরপর দুয়েটা দেখো, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং। কেন অন্ধ বালকটি তাকে রাজা মনে করে? তাহলে এর উত্তরটা দেখো, বিকজ হি ডাজ নট অ্যালাউ দ্য ডিসএবিলিটি টু ডেস্ট্রয় হিজ চিয়ারফুল মাইন্ড অ্যান্ড হি ওয়ান্টস টু লিভ উইথ জয় অ্যান্ড সং। কারণ কি, সে কখনো তার অক্ষমতাকে, সে যে অন্ধ সেই অক্ষমতাকে কখনো অনুমতি দেয় না যে তার মানসিক আনন্দগুলি নষ্ট করে দিতে। অ্যান্ড হি ওয়ান্টস টু লিভ, এবং সে বাঁচতে চায় উইথ জয় অ্যান্ড সং, গান এবং আনন্দের সাথে। বোঝা গেল? এরপর দেখো তোমাদের আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো আনসিনটা শুরু করি। রতন টাটা, ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট রেসপেক্টেড বিজনেস লিডার্স। রতন টাটা ভারতের অন্যতম সম্মানীয় শিল্পপতি। প্লেড এ কি রোল ইন ট্রান্সফর্মিং দ্য টাটা গ্রুপ অ্যান্ড লিভিং এ লাস্টিং মার্ক অন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি। কি বলছে? প্লেড এ কি রোল ইন ট্রান্সফর্মিং দ্য টাটা গ্রুপ, যিনি টাটা গ্রুপকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং লিভিং এ লাস্টিং মার্ক অন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি, এবং কি ভারতীয় শিল্প ও সমাজে এক স্থায়ী ছাপ রেখে গেছেন। ফ্রম হিজ আর্লি এডুকেশন ইন দ্য ইউএস টু হিজ গ্লোবাল এক্সপেনশন স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য লঞ্চ অফ টাটা ন্যানো। এটার মানে হলো যুক্তরাষ্ট্রে তার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বৈশ্বিক সম্প্রসারণ কৌশল গ্রহণ এবং লঞ্চ অফ টাটা ন্যানো গাড়ির সূচনা পর্যন্ত টাটাস লিডারশিপ ওয়াজ মার্কড বাই ইনোভেশন, ইথিক্যাল প্র্যাকটিসেস অ্যান্ড ফিলান্থ্রফি। টাটার নেতৃত্ব সর্বদাই উদ্ভাবন, নৈতিক আদর্শ এবং মানব সেবায় উজ্জ্বল ছিল। ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যারিটেবল অর্গানাইজেশনস ইন ইন্ডিয়া, ভারতের অন্যতম বৃহত্তম দান সংস্থা কি নাম ছিল? টাটা ট্রাস্ট, আন্ডার টাটাস গাইডেন্স অ্যান্ড কনসিস্টেন্টলি সাপোর্টেড প্রজেক্টস দ্যাট বেনিফিট এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভারতের বৃহত্তম দান সংস্থা কি? টাটা ট্রাস্ট। তার নির্দেশনায় শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও গ্রামীণ উন্নয়নের মতো কল্যাণমূলক প্রকল্পে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। বর্ন অন ডিসেম্বর 28, 1937 ইন মুম্বাই, 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে তিনি জন্মগ্রহণ করেন। রতন টাটা ওয়াজ দ্য সন অফ নভেল অ্যান্ড সোনি টাটা। রতন টাটা নভেল এবং সোনি টাটার পুত্র ছিলেন। আফটার হিজ প্যারেন্টস সেপারেটেড, তাদের পিতামাতা আলাদা হয়ে যাওয়ার পর, হি অ্যান্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার, তিনি এবং তার ছোট ভাই জিমি, ওয়ার রেজড বাই দেয়ার গ্র্যান্ড মাদার নবজবাই টাটা। তারা দু ভাই কার কাছে মানুষ হয়েছিল? তার ঠাকুমা নবজবাই টাটার কাছে বড় হয়েছিল। ইন দ্য টাটা প্যালেস, কোথায়? টাটা প্যালেসে। এ গ্র্যান্ড ব্যারক ম্যানর ইন মুম্বাই, মুম্বাইয়ের একটা মহান ব্যারকে। His upbringing in a family with a legacy of industrial and social contributions shaped
হিজ আর্লি ভ্যালুস। শিল্প ও সামাজিক অবদানের দীর্ঘ ঐতিহ্যবাহী পরিবারে বেড়ে ওঠার ফলে শৈশব থেকেই তার চরিত্র ও মূল্যবোধ গঠিত হয়েছিল। ওকে, এরপর দেখো নেক্সট পেজ। রতন টাটাস পাসিং অ্যাওয়ে অন 9 অক্টোবর 2024। 2024 সালে 9 অক্টোবর রতন টাটা মারা যাওয়ার সময় prompted a wave of tributes from leaders across various sectors in India and abroad. ভারত ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা জানিয়েছিলেন। হি রিসিভড দ্য পদ্মা বিভূষণ ইন 2000। তিনি 2000 সালে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন এবং পদ্মা বিভূষণ ইন 2008। 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কার। ওকে, দ্য থার্ড অ্যান্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার্স অ্যাওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যা ভারত সরকারের প্রদত্ত থার্ড, তৃতীয় অ্যান্ড দ্য সেকেন্ড, তৃতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। ওকে, কোনগুলো? এটা হচ্ছে একটা হচ্ছে পদ্মভূষণ আর এটা হচ্ছে পদ্মবিভূষণ, যেটা পদ্মভূষণ পেয়েছিল 2000 সালে আর পদ্মবিভূষণ পেয়েছিল 2008 সালে। এরপর দেখো, পলিটিশিয়ানস, বিজনেস লিডার্স অ্যান্ড সিটিজেন্স অ্যালাইক রিকগনাইজড হিজ ইমেন্স কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এর মানে কি? রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক সকলে মিলে ভারতের শিল্পোন্নয়ন ও সামাজিক কল্যাণে তার অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়েছেন। ওকে, এই পর্যন্ত ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করো। তাহলে একটা দেখো, রতন টাটা ওয়াজ এ। রতন টাটা ছিলেন একজন কি? আমরা পড়ার সময় দেখেছিলাম যে বিজনেস লিডার, একজন শিল্পপতি, তাই না? তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। দুয়েটা দেখো, দ্য সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্যাট রতন টাটা রিসিভড ওয়াজ। দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা রতন টাটা গ্রহণ করেছিলেন সেটা কি? সেটা হচ্ছে পদ্মবিভূষণ। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো তিনেরটা, ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যারিটেবল অর্গানাইজেশনস ইন ইন্ডিয়া লেড বাই টাটা ইজ। ভারতের অন্যতম বৃহত্তর দান সংস্থা, চ্যারিটেবল অর্গানাইজেশনস মানে হচ্ছে দান সংস্থা, যা টাটার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে টাটা ট্রাস্ট। এটা হবে সঠিক উত্তর। এরপর চারটা দেখো, রতন টাটা ডায়েড অন। রতন টাটা কখন মারা যায়? এটা হবে 9 অক্টোবর 2024। এটা হবে সঠিক উত্তর। ওকে, এরপর বিয়েটা দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পেসেজ। উপরের যে অনুচ্ছেদটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে চার্টটা পূরণ করতে হবে। তাহলে একটা কি বলেছে দেখো, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ অফ রতন টাটা। রতন টাটার বার্থ প্লেস অর্থাৎ জন্মস্থান এবং জন্ম তারিখ কত? তাহলে দেখো এটা লিখে দিয়েছি, ডিসেম্বর 28, 1937 ইন মুম্বাই। 1937 সালে 28শে ডিসেম্বর, কোথায়? মুম্বাইয়ে। ওকে, এরপরে আছে দেখো, রিজনস বিহাইন্ড স্যাপিং আপ অফ টাটাস আর্লি ভ্যালুস ইন লাইফ। টাটার প্রাথমিক জীবনের মূল্যবোধ গঠনের পিছনের কারণ কি? তাহলে এটা দেখো, হিজ আপব্রিঙ্গিং ইন এ ফ্যামিলি উইথ এ লেগেসি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশনস। তার শৈশব কেটেছিল এমন এক পরিবারে যাদের শিল্প ও সামাজিক অবদানের ঐতিহ্য ছিল। এটাই তার কারণ ছিল, তাই না? মূল্যবোধের কারণ ছিল। এরপর দেখো কি আছে, টাটাস লিডারশিপ ওয়াজ মার্কড বাই। এর মানে হলো টাটার নেতৃত্ব চিহ্নিত হয়েছিল কার দ্বারা? তাহলে এটা দেখো, ইনোভেশন, ইথিক্যাল প্র্যাকটিসেস অ্যান্ড ফিলান্থ্রফি। উদ্ভাবন, নৈতিক অনুশীলন এবং মানব সেবার দ্বারা। ওকে, এরপর দেখো, নেম অফ দ্য প্যারেন্টস অফ রতন টাটা। রতন টাটার পিতামাতার নাম কি লিখতে হবে। তাহলে দেখো,
তার পিতামাতা কে ছিল? নাভেল অ্যান্ড সোনি টাটা, নাভেল এবং সোনি টাটা। ওকে, এরপর বলেছে দেখো, এনি টু ফিল্ডস অফ অ্যাক্টিভিটিস বাই রতন টাটা ইনভলভিং সোশ্যাল কজেস। সামাজিক কাজের সঙ্গে জড়িত রতন টাটার দুটি কর্মকাণ্ডের ক্ষেত্র লিখো বা কর্মকাণ্ডের নাম লিখো। তাহলে এটা দেখো, এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি কি? শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়ন। ওকে, এরপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একে দেখের প্রশ্নটা কি আছে? হু ওয়াজ রতন টাটা? রতন টাটা কে ছিলেন? তাহলে উত্তরটা দেখো, রতন টাটা ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াজ মোস্ট রেসপেক্টেড বিজনেস লিডার্স। রতন টাটা ছিলেন ভারতের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী নেতাদের মধ্যে একজন। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়ার অ্যান্ড বাই হুম ওয়াজ রতন টাটা ব্রট আপ? রতন টাটা কোথায় এবং কার দ্বারা বড় হয়েছিলেন? ওকে, বা কে লালন পালন করেছিলেন রতন টাটাকে? তাহলে উত্তরটা দেখো, রতন টাটা ব্রট আপ বাই দেয়ার গ্র্যান্ড মাদার নভজবাই টাটা। রতন টাটা বেড়ে উঠেছিলেন কার কাছে? তার ঠাকুমা নভজবাই টাটার কাছে। ইন দ্য টাটা প্যালেস, কোথায়? টাটা প্যালেসে। ইন মুম্বাই, মুম্বাইতে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড লিডার্স অ্যান্ড সিটিজেন্স এলাইক রিকগনাইজ রতন টাটা? এর মানে কি? কেন সকল নেতৃবৃন্দ এবং নাগরিকরা সমানভাবে রতন টাটাকে স্বীকৃতি দিয়েছিলেন? তাহলে উত্তরটা দেখো, পলিটিশিয়ানস, বিজনেস লিডার্স অ্যান্ড সিটিজেন্স এলাইক recognized his immense contributions to India's industrial growth and social welfare. রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই ভারতের শিল্প উন্নয়ন এবং ও সামাজিক কল্যাণে তার বড় অবদানের জন্য স্বীকৃতি দিয়েছেন। ওকে, এরপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশনসের দ্বারা শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো, উত্তরগুলো আমি করে দিয়েছি। আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগ্যান, এটা হবে টু লুক ফর, এখানে হবে দ্য ওয়ে আউট। টার্নিং টু গিভ, আই স হিম স্ট্যান্ডিং অ্যান এ স্টুল। দ্য শপ ম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। বোঝা গেল? উত্তর প্রথম এটা হবে টু লুক, তারপর হবে দ্য ওয়ে, তারপর হবে অ্যান এ, তারপর হবে এ বিগ, তারপর হবে ইন হিজ। ওকে, এরপর পাঁচেটা কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। সাবজেক্টের এগ্রিমেন্ট বসাতে হবে। তাহলে একটা দেখো, ইচ অফ দ্য বয়েজ, এটা হবে হ্যাজ বিন গিভেন এ বুক। দুয়েরটা আছে দেখো, এ কাউ অ্যান্ড এ ক্যাট, এটা হবে আর ডিফারেন্ট অ্যানিমালস। গরু এবং বেড়াল ভিন্ন প্রজাতির পশু। ওকে, প্রাণী, ভিন্ন প্রজাতির প্রাণী। ছয়টি কি বলেছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, এগুলি দিয়ে তোমাদের নিজের মতো করে মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ একটা করে বাক্য লিখতে হবে। চিয়ার, চিয়ার মানে হচ্ছে উল্লাস বা আনন্দ। তাহলে এটা আমি করেছি, এ স্মাইল ক্যান চিয়ার এ টায়ার্ড হার্ট। একটি হাসি একটি ক্লান্ত হৃদয়কে আনন্দ দিতে পারে। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো। ওকে, সেন্টেন্স বানাতে পারো। দুইটা আছে ফ্লেভার, ফ্লেভার মানে হচ্ছে স্বাদ। এটা দেখো একদম সাধারণভাবে লিখিয়ে দিয়েছি, আই লাভ দ্য সুইট ফ্লেভার। আমি মিষ্টি স্বাদকে ভালোবাসি। ওকে, এরপর সাথেটা দেখো, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে উপরের যে আনসিন প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে। ওকে, তাহলে এক একটা আছে দেখো, ফিলো ফিলিং। ফিলো ফিলিং মানে হচ্ছে সহানুভূতি। ওকে, তাহলে এটার সিনোনিমস কি হবে? চ্যারিটেবল। চ্যারিটেবল মানে হচ্ছে দানশীল বা সহানুভূতিশীল। ওকে, দুইয়েরটা আছে দেখো, অফারিং। অফারিং মানে হচ্ছে উপহার বা নিবেদন করা।
তাহলে এর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ কি হবে? ট্রিবিউট। ট্রিবিউটও মানে হচ্ছে নিবেদন করা। ওকে, এরপর আরেকটা কি বলেছে? চুজ দ্য রাইট অ্যাডভার্বস ফ্রম দ্য ব্রেকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধনী থেকে সঠিক অ্যাডভার্বটা বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এক একটা আছে দেখো, হি ক্যান প্লে, একটা ভার্ব কি আছে? গুড আর ওয়েল, এটা হবে হি ক্যান প্লে ওয়েল। দুইটা দেখো, প্লিজ কাম, এটা হবে এগেন, বিফোর হবে না। ওকে, এরপর আছে ডু এস ডাইরেক্টেড। কি বলেছে? দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্ট। আরেকটা রয়েছে দে ড্যাশ বিফোর ইউ কেম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমেরটাকে বলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে, আর দ্বিতীয়টাকে বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে। তাহলে দেখো এই দুটো খাতাতে বাংলা করে বুঝিয়ে দেওয়া আছে, দেখে নাও। প্রথমের সেন্টেন্স কি আছে? দ্য টিচার ড্যাশ ভার্ব কি আছে? টিচ দ্য স্টুডেন্ট। এটা কি করতে বলেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে গেলে একটা নিয়ম তোমাদেরকে সবসময় ফলো করতে হবে। প্রথমে কি করতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? দ্য টিচার, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য টিচার লিখলে প্রথমে, তারপর হ্যাভ কিংবা হ্যাজ বসাতে হবে, এখানে হ্যাজ হবে। এরপর ভার্ব এর থার্ড ফর্ম লিখতে হবে, টিচ। টিচ এর থার্ড ফর্ম কি? টট। তাহলে এখানে হয়েছে টট, তারপর রয়েছে অবজেক্ট, শেষে কি হবে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? দ্য স্টুডেন্ট। ওকে, তাহলে কি হয়েছে? দ্য টিচার হ্যাজ টট দ্য স্টুডেন্ট। বোঝা গেল? এই নিয়মগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, দেখো এর পরের সেন্টেন্স কি আছে? দে ড্যাশ বিফোর ইউ কেম। এখানে ভার্ব কি আছে? সিং। কি করতে বলেছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হলে তোমাদেরকে এই নিয়মটা ভালো করে মুখস্থ করতে হবে। প্রথমে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কোনটা? দে। ওকে, তাহলে প্রথমে দে হবে, তারপর হ্যাড বিন হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম কি? সিংয়ে হবে, এসআইএনজি হবে, তার সঙ্গে আইএনজি যোগ, তাহলে কি হলো? সিঙ্গিং। তারপর রইবে অবজেক্ট, মানে হচ্ছে বিফোর ইউ কেম। বিফোর ইউ কেম। ওকে, তাহলে এটা পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? দে হ্যাড বিন সিঙ্গিং বিফোর ইউ কেম। ওকে, এরপর দেখো নেক্সট রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন উইন্টার ইন ইন্ডিয়া। ভারতের শীতকাল নিয়ে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। তারপর বলেছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্ল্যান্স ডিউরিং দ্য পূজা ভেকেশন। পুজোর ছুটিতে কি পরিকল্পনা হবে সেই বিষয়ে দুটো বন্ধুর কথোপকথন তোমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।